যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুতি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানোম গেব্রিয়াসুস এ হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন। অল্পের জন্য বেঁচে গেল আরেকটি মার্কিন যুদ্ধবিমান। মাত্র কয়েকদিন আগেই নিজেদের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেদিন অল্পের জন্য বেঁচে গেছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান। মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গেটিসবার্গ থেকে ছোড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর FA-18 সুপার হর্নেট জঙ্গি বিমানের পিছু নেয়। এ সময় জঙ্গি বিমানটি বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানে অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য SM-2 ক্ষেপণাস্ত্র জঙ্গি বিমানটির 100 ফুট দূরত্বে চলে আসে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট ক্ষেপণাস্ত্রটিকে দ্রুত গতিতে পাশ কাটিয়ে যায়। যদিও একই ধরনের ক্ষেপণাস্ত্রে আরেকটি FA-18 সুপার হর্নেট বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জঙ্গি বিমানকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। নৌবাহিনী আরও জানিয়েছে, এ সময় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্দেশক সক্ষমতা বন্ধ ছিল কিনা তাও তদন্ত করা হবে। এ ধরনের ঘটনায় মার্কিন নৌবাহিনীর পাইলটরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় এবং ইউএসএস গেটিসবার্গের ক্রুদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন। কুদিদের প্রতি এরদোয়ানের ক্ষোভের মূল কারণ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়ার কুদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কুদি যোদ্ধারা অস্ত্র জমা দেবে অথবা তাদের পুঁতে ফেলা হবে। এরদোয়ানের এই ক্ষোভের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক, সামরিক এবং আঞ্চলিক দ্বন্দ্ব। খবর রয়টার্স। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় কুদি যোদ্ধারা, বিশেষ করে ওয়াইপিজি, সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদের প্রভাব বাড়িয়েছে। তুরস্ক এই গোষ্ঠীকে PKK অর্থাৎ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা হিসেবে বিবেচনা করে। তুরস্কের মতে ওয়াইপিজি তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি। আশকারা বারবার বলছে, ভবিষ্যতের সিরিয়ায় এই গোষ্ঠীর কোনো জায়গা নেই। তুরস্কের সরকার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। PKK 1984 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। এই সংঘাতের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং এরদোয়ান PKK তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করেন। তুরস্কের কুর্দি সমর্থিত রাজনৈতিক দল, বিশেষ করে পিপলস ডেমোক্রেটিক পার্টি, এরদোয়ানের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই দলটি কুর্দি জনগণের অধিকার নিয়ে সরব এবং সরকারের সমালোচনায় দৃঢ়। এরদোয়ানের নেতৃত্বাধীন একে পার্টি মনে করে HDP PKKর সঙ্গে সম্পৃক্ত, যা তুরস্কের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি। তুরস্কে বসবাসরত কুর্দিরা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক, ভাষাগত এবং রাজনৈতিক অধিকারের দাবি করে আসছে, যদিও কুর্দিদের দাবি সাংবিধানিক স্বীকৃতির মধ্যে সীমিত। তুরস্কের সরকার এটিকে বিচ্ছিন্নবাদের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা হিসেবে দেখে। এরদোয়ানের মতে এই দাবি তুরস্কের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ। এরদোয়ান তার রাজনৈতিক অবস্থান দৃঢ় করতে তুর্কি জাতীয়বাদকে শক্তিশালী করার কৌশল গ্রহণ করেছেন। কুর্দিদের উপর কঠোর অবস্থান নেওয়া এই জাতীয়বাদের অংশ হিসেবে কাজ করছে। এর মাধ্যমে তিনি তার সমর্থকদের কাছে একজন শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। সম্প্রতি এরদোয়ান ঘোষণা করেছেন, তুরস্ক সিরিয়ার আলেপ্পোতে কনসুলেট খুলবে এবং শরণার্থীদের জন্য তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করবে। একই সঙ্গে সিরিয়া ও ইরাকে সামরিক অভিযান চালিয়ে 21 জন কুর্দি যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুর্দি ইস্যু তুরস্কের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় একটি চ্যালেঞ্জ। PKK এবং YPGর কার্যক্রমকে সন্ত্রাসবাদ হিসেবে দেখলেও কুর্দি জনগণ এটিকে তাদের অধিকারের সংগ্রাম বলে মনে করে। এরদোয়ানের কুর্দিদের প্রতি এই কঠোর অবস্থান তুরস্কের জাতীয়বাদী রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার অংশ। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চলছে। চলমান এই সংঘাত সমাপ্তের লক্ষ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনায় হামাস ও ইসরায়েল পরস্পরকে দোষারোপ করছে। চুক্তির বাস্তবায়ন এখনও অনিশ্চিত। উভয় পক্ষই আলোচনা থেকে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করলেও বাস্তবে তা এখনও সম্ভব হয়নি। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে হামাস দাবি করেছে ইসরায়েলের পক্ষ থেকে নতুন শর্ত আরোপ করেছে, যা চুক্তি কার্যকর হওয়ার পথে বাধা সৃষ্টি করেছে। হামাসের একজন মুখপাত্র বলেছেন, দখলদার বাহিনী যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, বস্ত্রযুদ্ধদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন বিষয়ে নতুন শর্ত আরোপ করেছে। এ কারণে সহজেই পৌঁছানো চুক্তি বিলম্বিত হচ্ছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে দোষারোপ করে বলেছে, হামাস সন্ত্রাসী সংগঠনটি মিথ্যা বলছে। তারা ইতিমধ্যে হওয়া সমঝোতাগুলো থেকে সরে এসেছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করেছে। কাতার ও মিশরের মধ্যস্থায় এই যুদ্ধবিরতি আলোচনায় প্রতিক্রিয়া চলছে। হামাস নমনীয়তা দেখানো
পাঠানোর কথা বললেও ইসরায়েল তার অবস্থানে অটল রয়েছে। ইসরায়েলি প্রতিনিধিরা কাতারে আলোচনার পর নতুন পরিকল্পনা করছে। এদিকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা আলোচনাকে দ্রুত এগিয়ে নিতে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পূর্বের চেয়ে জোরদার হয়েছে। বুধবারের হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, শেখ রাদওয়ান এলাকার একটি স্কুলে বিমান হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েল দাবি করছে তারা হামাসের সশস্ত্র সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং আহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই প্রতিবেদন লেখার সময় খবর পাওয়া যায়, গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বৃহস্পতিবার 26 ডিসেম্বর ভোরের দিকে ইসরায়েলি বিমান হামলায় 5 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এই সাংবাদিকরা আল কুদস টুডে চ্যানেলের কর্মী ছিলেন। ইসরায়েলি সেনারা নিহতদের জঙ্গি সদস্য হিসেবে চিহ্নিত করেছে, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 2023 সালের 7 অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা এবং 251 জনকে বন্দী করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এ পর্যন্ত 45,300 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই দাবি করেছে। গাজার 23 লাখ মানুষের অধিকাংশই বস্ত্রযুক্ত হয়েছে। ইসরায়েল বলছে তারা নিরাপত্তার জন্য গাজার উত্তরাঞ্চলে বাফার জোন তৈরি করতে চায়, কিন্তু ফিলিস্তিনিরা অভিযোগ করছে এটি তাদের এলাকা থেকে স্থায়ীভাবে উচ্ছেদ